এর মধ্যে নাম্বার 3 ভূরাজনীতি। এখানে দেখবেন রিসেন্ট থেকে দেখবেন কোয়াড সমাচার আছে, কোয়াড বিভিন্ন কোয়াড সম্পর্কে বলা আছে, বিশেষ করে আইপিএস কোয়াড ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি। এবং আপনি মনে রাখবেন আইপিএস কোয়াড এর কারণেই বাংলাদেশ কিন্তু নিজে একটা আইপিও চালু করেছে, ইন্দো প্যাসিফিক আউটলুক। এটা 24 এপ্রিল 2023 বাংলাদেশ সরকার তারা কিন্তু করেছে যে আইপিও ইন্দো প্যাসিফিক আউটলুক যেটা 24 এপ্রিল 2023 বাংলাদেশ এটা করেছে এই আইপিএস এর এগেইনস্টে। এই আইপিও 14টি নির্দেশনা, এটা মনে রাখবেন, 15টি নির্দেশনা এবং 4টি লক্ষ্য 15টি নির্দেশনা এই আইপিও তে ইন্দো প্যাসিফিক আউটলুক বাংলাদেশ সরকার এটা 24 এপ্রিল 2023 করেছে। দেখেন এই কোয়াড সমাচারের মধ্যে দেখবেন কোয়াড সম্পর্কিত যেগুলো স্টার মার্ক করা আছে সেগুলো একটু দেখবেন, বিশেষ করে I2U2 আই দিয়ে দুইটা দেশ ইন্ডিয়া, ইসরায়েল, ইউ দিয়ে দুইটা দেশ ইউএস এবং ইউএই সংযুক্ত আরব আমিরাত, এই চারটা দেশের একটা জোট হয়েছে I2U2। আর একটা দেখবেন আইমেক নামে একটা কনসেপ্ট আছে, আইমেক ইন্ডিয়া মিডল ইস্ট ইউরোপিয়ান ইউনিয়ন করিডর, ইন্ডিয়া মিডল ইস্ট ইউরোপ করিডর। দেখবেন এরকমের একটা আইমেক কনসেপ্ট আছে, আইমেকটাও এখানে ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আইমেক I2U2 আইপিএস। ভূরাজনীতির মধ্যে এই দুইটা বাদ দিলে সেটা হলো সমুদ্র সীমা আইন, যেটা বেসিক ভিউতে পাবেন। সমুদ্র সীমা আইন বেসিক ভিউ একেবারে দেখবেন ভূরাজনীতির প্রথম অধ্যায়। এ পর্যন্ত 4বার প্রশ্ন আসছে সমুদ্র সীমা আইন থেকে। 4বার প্রশ্ন আসছে, 4 থেকে 5 বারে গত 35 প্রিলির পরে। তার মানে এখানে এটা কোনো সময় মানে কোনোভাবেই স্কিপ করা যাবে না, এটা গুরুত্বপূর্ণ। বিশেষ করে এইটা আইপিও বাংলাদেশ করেছে ইন্দো প্যাসিফিক আউটলুক, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর সমুদ্র সীমা আইনের জন্য বাংলাদেশের আইনটা কিন্তু 1974 সালে, বিডিআই 1974 সালের, আর ইউএন আইনটা হলো 1982, আর বাংলাদেশের আইনটা হলো 1974। এই 74 এটা কি মানে একটু বিস্তার করা হয়েছে, যেটা হলো 2023 তে এটাকে বিস্তারিত করা হয়েছে, এটাকে বলে বিস্তার না, একটু কি করেছে, সফল করা হয়েছে, সংশোধন করা হয়েছে, সফল করা হয়েছে। এটা আর হলো এখানে দেখবেন অনেক বিষয় আছে যে কোনটা কি কোনটা কোন দেশের। দেখবেন আপনি একটা দ্বীপের একটা পরিচয় আছে, বিশেষ করে সুকোত্রা নামে একটা দ্বীপ আছে, যেটা এই সুকোত্রা দ্বীপটা যেটা ইয়েমেন ভোগ করে এবং এটা সোমালিয়া দাবি করে। এবং সুকোত্রা হলো আরব সাগরে অবস্থিত, আর সোমালিয়া বলে যে না এটা ভারত মহাসাগরে অবস্থিত। এই আরব সাগরে অবস্থিত হওয়ার কারণে এটার মালিকানা হলো ইয়েমেন, দাবি করে সোমালিয়া। এই সুকোত্রা আইল্যান্ডটা খুব বেশি আলোচিত হয়েছে। আরেকটা বিষয়, দক্ষিণ চীন সাগরের একটা ভূরাজনীতি আছে। দক্ষিণ চীন সাগরের ভূরাজনীতি আপনি দেখবেন এটা রিসেন্ট ভিউতে পাবেন। দক্ষিণ চীন সাগরের ভূরাজনীতি খুব বেশি ইম্পর্টেন্ট। এটা পরীক্ষা কিন্তু 43তমতে আসছিল যে কোন দেশটি দক্ষিণ চীন সাগরের দাবিদার নয়, কম্বোডিয়া। এখানে দক্ষিণ চীন সাগর, এটা একটু শর্ট করে বলি, দক্ষিণ চীন সাগর এটা পৃথিবীর সবচেয়ে বেশি যেটাকে বলে 3P, অর্থাৎ 3P এর সাগর। 3P মানে হলো এখানে পেট্রোলিয়াম, অর্থাৎ প্রচুর পরিমাণে তেলের সন্ধান আছে, প্রোটিন আছে, অর্থাৎ প্রচুর পরিমাণে মাছ আছে। আরেকটা আছে এখানে, আরেকটা পি হলো পলিটিক্স হয়। 3P মানে হলো প্রোটিন, পেট্রোলিয়াম এবং পলিটিক্স। এই দক্ষিণ চীন সাগর খুবই খনিজ সমৃদ্ধ। সুকোত্রা কার, ইয়েমেনের না, তাহলে কার? এটা হলো যে 3P দক্ষিণ চীন সাগর। এখানে হলো যে 9 ড্যাশ লাইন দিয়েছে চায়না। 9 ড্যাশ লাইন মানে প্রত্যেকটা দেশের, অর্থাৎ 7টা দেশ এখানে দাবিদার। ভিয়েতনাম, তাইওয়ান, তারপরে হলো মালয়েশিয়া, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, ব্রুনাই, তারপরে হলো ফিলিপাইন, এরা দাবিদার। এইসব দেশগুলো যে দাবিদার, তাদের মুক্ত সমুদ্রে একটা সাইন দেয়া, 9টা ড্যাশ দিয়ে 9 ড্যাশ লাইন দিয়েছে হলো চায়না। এবং এই 9 ড্যাশ লাইন দক্ষিণ চীন সাগরে দিয়ে এখানে কৃত্রিম দ্বীপ তৈরি করছে। 7টি কৃত্রিম দ্বীপ বানাচ্ছে চায়না, এখানে চায়না। আর এই কৃত্রিম দ্বীপগুলো বানানোর কারণেই তাদের সমুদ্র সীমার প্রতি একটা পার্শ্ববর্তী যে দেশগুলো আছে, অর্থাৎ আমি আবার বলি দেশগুলো, তাইওয়ান, ভিয়েতনাম, মালয়েশিয়া, সিঙ্গাপুর,
ইন্দোনেশিয়া, ব্রুনাই, ফিলিপাইন, এই যে দেশগুলো আছে তাদের আপত্তি থাকার কারণেই এখানে সমস্যাটা হয়ে গেছে। এখন এই দক্ষিণ চীন সাগরে এখানে স্পার্টলি দ্বীপপুঞ্জ আছে এবং রিড ব্যাংক দ্বীপপুঞ্জ চীনের মালিকানায়। এই স্পার্টলি দ্বীপপুঞ্জ এটা কিন্তু খনি সমৃদ্ধ, তার রিফ অঞ্চল কিন্তু 90 লাখ বর্গ কিলোমিটার, দৈর্ঘ্য মাত্র 5 কিলোমিটার, কিন্তু রিফ অঞ্চল মানে এই চূড়াটা হলো এরকমের, আর এর যে রিফ অঞ্চল চারদিকে যে ছড়ায় গেছে সমুদ্রের নিচে, এই রিফ অঞ্চলটা হলো কমপক্ষে 90 লক্ষ বর্গ কিলোমিটার। এই জন্য এই দেখবেন এখানে সুকোত্রা সহ কয়েকটা আইল্যান্ডের দেখবেন, বেসিক বলতে আইল্যান্ডের, বিশেষ করে ইন্দোনেশিয়ার যে আইল্যান্ড, সেই বছর কিন্তু পরীক্ষা আসছে যে বান্দরা আছে এটা কোন দেশের। ইন্দোনেশিয়ার দ্বীপগুলো, ইন্দোনেশিয়ার দ্বীপ এবং দেখবেন অন্যান্য যে কয়েকটা দ্বীপ আছে সেগুলো একবার নজর দিবেন, অন্যান্য যে দ্বীপগুলোর যে বিরোধ অবস্থান সেটা নিয়ে ভূরাজনীতিটা গেলে তারপরে আমরা বলতে পারি যে 4 নম্বরে নাম্বার 4 হলো পরিবেশ ইস্যু, আন্তরাষ্ট্রীয় ক্ষমতা সম্পর্ক। আন্তরাষ্ট্রীয় ক্ষমতা সম্পর্ক, আন্তরাষ্ট্রীয় ক্ষমতা সম্পর্কের মধ্যে এখানে আদান দিচ্ছে, একটুখানি আমি পজ করি। দেখেন ন্যাটো মাস্ট, ন্যাটো মাস্ট করতে হবে, ন্যাটো মাস্ট করতে হবে। এখানে স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলো এখন সবাই কিন্তু ন্যাটো মেম্বার হয়ে গেছে, সুইডেন বাকি ছিল, সুইডেনও চলে আসছে। এটা সুইডেন, সুইডেন বাকি ছিল সেও চলে আসছে। তবে ন্যাটোর সদস্য কয়টি বললে 32 তো এখন হয়েছে, হয়তো সে দেখার সময়, খাতা দেখার সময় এটাকে আপডেট করে নেবে। আপনাকে 32 অপশনে থাকলে 32 দেখাতে হবে, 32 না থাকলে 31 দেখান, কোনো সমস্যা নেই, কিন্তু 32 থাকলে 32 মাস্ট দেখাতে হবে। দেখেন ফাইভ আইস হলো যে গোয়েন্দা তথ্য শেয়ার করে, গোয়েন্দা তথ্য শেয়ার করে, একজন একজনকে গোয়েন্দা সাপোর্ট দেয়। এই যে দেশগুলো ফাইভ আইস এর মধ্যে দেশগুলো হলো বিশেষ করে 5টা দেশ, সেটা হলো যে ইউএসএ, ইউকে, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড। এরা অনেক আগে থেকে এই ফাইভ আইস করেছে। মনে রাখবেন গোয়েন্দা তথ্য শেয়ার করে ফাইভ আইস, যদি বলে 9 আইস তাও হবে, যদি বলে 14 আইস তাও হবে, সবগুলো ইউরোপিয়ান। তাদের মধ্যে 5 আইস, 9 আইস, 14 আইস সবগুলোই হলো গোয়েন্দা তথ্য শেয়ার করে থাকে। যেমন ধরেন যুক্তরাষ্ট্র যদি বাংলাদেশের র্যাবকে নিষেধাজ্ঞা দিয়েছে, অটোমেটিক র্যাবের নিষেধাজ্ঞা এই 4টা দেশের, বাকি 4টা দেশের উপরও কিন্তু প্রয়োগ হয়ে গেছে। তার মানে এখানে সবার প্রতি কিন্তু র্যাবের নিষেধাজ্ঞাটা এখানে পড়ে গেছে। তাহলে ন্যাটো 5 আইস। এরপরে হলো আন্তঃরাষ্ট্রীয় ক্ষমতা সম্পর্কের মধ্যে এনপিটি এবং সিটিবিটি, এই দুইটা চুক্তি কিন্তু রাশিয়া ত্যাগ করেছে, রাশিয়া ত্যাগ করেছে সেটা মনে রাখবেন। এই কারণে এই দুইটা চুক্তি সম্পর্কে একটু জেনে যেতে হবে, এনপিটি এবং সিটিবিটি, পরমাণু অস্ত্র বিস্তার চুক্তি, আর একটা হলো পরীক্ষার চুক্তি। এনএসজি নামে একটা কনসেপ্ট আছে, যে এনএসজি নিউক্লিয়ার সাপ্লায়ার্স গ্রুপ, নিউক্লিয়ার সাপ্লায়ার্স গ্রুপ, সাপ্লায়ার্স গ্রুপ। যদি কারো কাছে বেসিক ভিউ থাকে সেখানে একটা, আমি আপনাকে বলতে পারি যে একটা বক্স আছে আন্তঃরাষ্ট্রীয় ক্ষমতা সম্পর্কের এই চ্যাপ্টারে, একটা বক্স আছে নিরাপত্তা সংক্রান্ত ইস্যুসগুলো বোঝানোর জন্য। এই বক্সের যতটুকু পারেন পড়বেন সেটা হলো 220-21 পৃষ্ঠা, 220-21 পৃষ্ঠা একবার দেখে দেন। এখানে দেখবেন অস্ত্র সংক্রান্ত বিষয়গুলো দেয়া আছে। ডিপ্লোমেসি, কূটনীতি, দেখেন কূটনীতির ক্ষেত্রে যত কূটনীতিই হোক, এখন বর্তমানে চলতেছে চীনের কূটনীতি, চীনের কূটনীতি চলতেছে সব জায়গায়। যেমন দেখেন
একটা কিন্তু গতবার আমি যেটা 43টার মধ্যে বলছিলাম যে উলফ ওয়ারিয়র ডিপ্লোমেসি, ওখানে কিন্তু পরীক্ষা আসছে। উলফ ওয়ারিয়র ডিপ্লোমেসি 44টার মধ্যে পরীক্ষায় কিন্তু এটা আসছে, যেটা চীনের নেকড়ে যোদ্ধা কূটনীতি। চীনের কমপক্ষে 5টা কূটনীতি আছে। এই 5টা কূটনীতি যদি কোনো কূটনীতি না পারেন, আলটিমেটলি চীন দাগায় আসবেন। না পারলে চীন দাগাবেন। আর একটা বিষয়, আমি কিন্তু চীনের মধ্যে একটা জিনিস ভুলে গেছি, চীনের ভূরাজনীতির মধ্যে কিন্তু আরেকটা বিষয় আছে। যত মেরিটাইম রোড দেখেন, সিল্ক রোড দেখেন, নিউ সিল্ক রোড দেখেন, এই সবগুলো কিন্তু আপনার চীনের। কয়েকটা রুট, চীনের রুট ছাড়া কয়েকটা রুট আছে, সেই রুটগুলো আমি বলবো। যেটা হলো গ্লোবাল গেটওয়ে, এটা ইউরোপিয়ান ইউনিয়নের একটা কনসেপ্ট। গ্লোবাল গেটওয়ে, গ্লোবাল গেটওয়ে এটা হলো ইইউ। তারপরে হলো ফ্রিডম রোড, ফ্রিডম রোড এটা হলো জাপান। তারপরে হলো কটন রোড, এটা ভারত। কটন রোড ভারত, গ্লোবাল গেটওয়ে, গ্লোবাল গেটওয়ে হলো ইউরোপিয়ান ইউনিয়ন, ফ্রিডম রোড হলো জাপান, কটন রোড হলো ভারত। এই তিনটা বাদে পরীক্ষা আসার মতো যত রোড দেখেন, যেমন নিউ সিল্ক রোড, তারপর হলো বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভস, তারপর হলো আইস সিল্ক রোড, তারপর আপনাকে যদি বলা হয় যে তারপর আরো একটা রোড চালু করছে ওরা, যেমন এই একটা বিষয়। আর একটা কিন্তু আমি এখন দেখাচ্ছি, অর্থাৎ এই তিনটা ছাড়া যা আছে রোডগুলো সব আপনি চীন দেখাবেন, যে চীনগুলো আর কিছু কনসেপ্ট আসছে, এটা সবগুলো চীনের। যেমন আপনার একটা আসছে যে জিডিআই, গ্লোবাল ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভস। গ্লোবাল ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভস খুবই গুরুত্বপূর্ণ, এটা ভূরাজনীতির মধ্যে চলে গেছে। গ্লোবাল ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভস এটা আবার সিকিউরিটির মধ্যেও থাকে। এটা কিন্তু গ্লোবাল ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভস 2021, এটা কিন্তু চীনের খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আর একটা আছে জিএসআই, গ্লোবাল সিকিউরিটি ইনিশিয়েটিভস। গ্লোবাল সিকিউরিটি ইনিশিয়েটিভস এটাও কিন্তু চীনের একটা কনসেপ্ট। গ্লোবাল সিকিউরিটি ইনিশিয়েটিভস এটাও চীনের। গ্লোবাল ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভস এটাও কিন্তু চীনের। এরপর আছে গ্লোবাল জিসিআই, অর্থাৎ গ্লোবাল সিভিলাইজেশন সিভিলাইজেশন ইনিশিয়েটিভস, এটাও কিন্তু চীনের কনসেপ্ট। অর্থাৎ গ্লোবাল সম্পর্কিত, গ্লোবাল গেটওয়ে শুধু ইউরোপিয়ান ইউনিয়নের, আর গ্লোবাল সম্পর্কিত নতুন কতগুলো কনসেপ্ট চালু করছে, এগুলো কিন্তু চীনের। এই কনসেপ্টগুলো চীন দেখালো। আমি যেটা ডিপ্লোমেসির মধ্যে যেতে চাচ্ছিলাম, ডিপ্লোমেসির মধ্যে যেটা আছে সেই ডিপ্লোমেসি গুলো চীনের ডিপ্লোমেসি সবচেয়ে বেশি। যেমন একটা গুরুত্বপূর্ণ একটা আছে চেক বুক ডিপ্লোমেসি। এই চেক বুক ডিপ্লোমেসি এই কনসেপ্ট হলো চীনের, চীনা কনসেপ্ট। একটা আছে যে প্যালেস ডিপ্লোমেসি। প্যালেস ডিপ্লোমেসি হলো চীনের, যেটা আফ্রিকা অঞ্চলে। আফ্রিকায় সরকারগুলোর বিভিন্ন সরকারের বিভিন্ন স্থাপনা তৈরি করে দিচ্ছে চীন। টিভি সেন্টার করে দিচ্ছে, প্রেসিডেন্ট ভবন, প্রধানমন্ত্রী ভবন, পার্লামেন্ট ভবন, হাসপাতাল, এগুলো করে দিচ্ছে, প্যালেস করে দিচ্ছে। এবং সেই দেশগুলো চীনে কি করতেছে, মানে বসতি স্বীকার করতেছে। পার্ল ট্রেড পলিসি, এই পার্ল ট্রেড বা মুক্তারমালা নীতি, এটা কিন্তু চীনের। মুক্তারমালা নীতি হলো বিশেষ করে ভারত মহাসাগরে, ভারত মহাসাগর ও বঙ্গোপসাগরে, ভারত মহাসাগর প্লাস বঙ্গোপসাগরকে কেন্দ্র করে একটা মুক্তারমালা তৈরি করতে চায় চীন, এরকমের চারদিক থেকে। এবং সেই পার্ল ট্রেড পলিসিটা হলো চীনের। এরপর আছে উলফ ওয়ারিয়র ডিপ্লোমেসি। উলফ ওয়ারিয়র ডিপ্লোমেসি, যেটা পরীক্ষায় চলে আসছে, এটার বাংলাটা আবার মনে রাখি, নেকড়ে যোদ্ধা কূটনীতি। নেকড়ে যোদ্ধা কূটনীতি মানে হলো যে যেমন বাঘ যেমন ধরে, নেকড়ে খুব শক্ত করে ধরে, অর্থাৎ একটা আগ্রাসী কূটনীতি। চীনের আগ্রাসী কূটনীতি হলো উলফ ওয়ারিয়র ডিপ্লোমেসি। এখন দেখেন চীনের কিন্তু পলিসি চেঞ্জ করেছে। চীন কিন্তু এখন গ্লোবালি সে কিন্তু খুবই বন্ধু হতে চায়, সবকিছু মানে একটা ইমেজ তৈরি করতে চায়। 2023 সালের 10 মার্চ ইরান এবং সৌদি আরবের মধ্যে সম্পর্ক স্থাপন করেছে কিন্তু চীন। বেইজিং এ তারা দুই দেশের প্রতিনিধি গিয়ে সেখান থেকে তারা 2016 থেকে তাদের মধ্যে সম্পর্ক ছিল না। 7 বছর পর 2023 সালের 10 মার্চ তাদের মধ্যে সম্পর্ক স্থাপন হয়। এবং এই সৌদি এবং ইরানের মধ্যে সম্পর্ক স্থাপনকারী দেশ কিন্তু চায়না। 10 মার্চ 2023 তারিখটা মনে রাখবেন। এখন চীন কিন্তু অনেক কিছু চায়, আমাদের কিন্তু রোহিঙ্গা প্রত্যাবাসনে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতেছে চীন। এখন আবার ইউরোপীয় ইউনিয়ন সহ অন্যান্য পশ্চিমারা বলতেছে যে দিস ইজ নট দ্য কন্ডিসিভ, মানে অর্থাৎ এটা কি মানে এটা মানে জোরপূর্বক তাদেরকে প্রত্যাবাসন করতে চায় চীনের মাধ্যমে। এটা চীনের সমালোচনা করা, আসলে চীন কিন্তু এখন গ্লোবালি ইমেজ তৈরি করতে চায়, তার একটা টার্গেট আছে।
গ্লোবাল ইমেজের জন্য তার একটা পণ্যের একটা চ্যালেঞ্জ আছে, সেটা হলো 2035 পলিসি। 2035 এটা হলো চীনের 2025 পলিসি ছিল, সেটা এই 10 বছর এক্সটেন্ড করেছে। 2035 মানে হলো 2000, যদিও 2035 বলা, তাদের টার্গেট হলো যে তাদের পণ্যের জনপ্রিয়তা বাড়াবে এবং পণ্যের একটা আস্থা তৈরি করে নিয়ে আসবে, গ্লোবাল মানে বাণিজ্যিক একটা ইমেজ তৈরি করবে। এটাও একটা চীনের পলিসি। চীন কিন্তু দেখেন এখন সে কিন্তু চায় কি, সে কিন্তু চায় রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ হোক এবং 12 দফা প্রস্তাব দিয়েছে কিন্তু চীন যুদ্ধ বন্ধের জন্য। তার মানে চীন একটা ফ্যাক্ট, ও থেকে প্রশ্ন আসতে পারে এবং ওর বেসিক, আর যদি কোনো প্রশ্নের উত্তর না পারেন, মনে করেন আপনি পারেন না, কনসেপ্টটা বুঝেন না, যদি দেখেন আছে রোসাটম, তারপর হলো রোসকসমস, এগুলো রাশিয়ার থাকে, ওদের মধ্যে থাকে আর থাকে, স ম, এই তিনটা জিনিস থাকে হলো চীন রাশিয়ার নামের মধ্যে। রোসকসমস, তারপর দেখবেন রোসাটম পরমাণু গবেষণা প্রতিষ্ঠান, রোসকসমস হলো মহাকাশ সংস্থা রাশিয়ার। এগুলো ছাড়া যদি কোনো কিছু দেখেন যে পারেন না, তাহলে চীন দেখায় আসবেন, তাহলে দেখুন উত্তরটা হয়ে যাবে। চীন কিন্তু এখানে বস, উত্তর হওয়ার ক্ষেত্রে চীন বস। এখন দেখেন এই পলিসিগুলো, তারপরে ওয়ান স্টেট মানে অন চায়না পলিসি, অন চায়না পলিসি যেটা হলো তাইওয়ানের প্রতি তার যে নীতি, তাইওয়ান নীতি, ঠিক আছে। তো বিষয় হলো যে তাইওয়ানের সাথে কিন্তু সম্পর্ক আছে খুবই কম কয়েকটা দেশের, 15 বা 16টা দেশের সম্পর্ক আছে। এর মধ্যে হন্ডুরাস, তারা কিন্তু তাইওয়ান থেকে সম্পর্ক ছিন্ন করে চীনের সাথে সম্পর্ক স্থাপন করেছে। অর্থাৎ চীনের সাথে সম্পর্ক রেখে কোনো দেশই তাইওয়ানের সাথে সম্পর্ক স্থাপন করতে পারবে না, দূতাবাস স্থাপন করতে পারবে না, তাহলে চীন তা ভালোভাবে নিবে না। তাহলে পুলিশ ডিপ্লোমেসির ক্ষেত্রে চীনের পলিসিগুলো দেখবেন, আর ডিপ্লোমেসির ওই ঘরের মধ্যে আর তেমন কিছু গুরুত্বপূর্ণ নাই, তেমন গুরুত্বপূর্ণ নেই যেগুলো পরীক্ষায় আসার মতো আর কি। অনেকগুলো জানার জন্য আছে কিন্তু পরীক্ষা আসার মতো নাই, তারপর ওটা স্কিপ করতে পারেন। নাম্বার 4 পরিবেশ ইস্যু, নাম্বার 4 না নাম্বার 5 পরিবেশ ইস্যু ও কূটনীতি। এই পরিবেশ ইস্যু কূটনীতির মধ্যে এখানে সবসময় একটা জিনিস দেখেছি আমি, যে তিনটা জিনিস না পড়ে যাওয়া পরীক্ষা হলে বোকামি হবে। একটা হলো কিয়োটো মন্ট্রিয়াল ও কার্টাগেনা প্রোটোকল। কিয়োটো মন্ট্রিয়াল ও কার্টাগেনা প্রোটোকল, এই তিনটা প্রোটোকল অবশ্যই পড়তে হয়। কিন্তু আমার কেন জানি মনে হয় এবছর গুরুত্বপূর্ণ নাগোয়া প্রোটোকল। নাগোয়া প্রোটোকল গুরুত্বপূর্ণ কারণ হলো 2010 সালে এটা হলো বন্যপ্রাণী সংরক্ষণের জন্য, বন্যপ্রাণী সংরক্ষণ সংক্রান্ত প্রোটোকল হলো নাগোয়া প্রোটোকল। তিনটা প্রোটোকল পড়বেন। 1997 এ কিয়োটো প্রোটোকল, যার হলো উষ্ণতা রোধ বিষয়ক, মন্ট্রিয়াল প্রোটোকল 1987 যেটা হলো সিএফসি হ্রাস সংক্রান্ত, কার্টাগেনা প্রোটোকল যেটা 2000 সালে কানাডায় স্বাক্ষরিত হয়, এটা হলো আপনার জৈব জ্বালানি সংরক্ষণ সংক্রান্ত, জৈব জ্বালানি সংরক্ষণ সংক্রান্ত। এর একটু বিস্তারিত পারলে পড়বেন। এরপরে কপ 28, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কপ 28 এর যেটা আছে গ্লোবাল স্টেক টক, গ্লোবাল স্টেক টক এটা খুবই ইম্পর্টেন্ট। গ্লোবাল স্টেক টক, গ্লোবাল স্টেক টকের মূল কথা কি? এর মূল কথা হলো দুইটা, দুইটা কথাই মূল কথা। গ্লোবাল স্টেক টকের মূল কথা হলো, একটা হলো যে 2050 সালের মধ্যে নেট জিরো মানে হলো কার্বন এমিশনটা 0% বৃদ্ধির মধ্যে নিয়ে আসবে, নেট জিরো বাই 250। আর 2030 সালের মধ্যে সেটা হলো যে 30%, 30 সালের মধ্যে 100% রিনিউয়েবল এনার্জি, 100% রিনিউয়েবল এনার্জি, এই কনসেপ্টটা যেন মানে এটাকে বাস্তবায়ন। এবং এই কনসেপ্টটাই কিন্তু ইউরোপিয়ান ইউনিয়নের কনসেপ্ট ছিল, এবং এই গ্লোবাল স্ট্যাটিকের কনসেপ্টটা কিন্তু ইউরোপিয়ান ইউনিয়নই দিয়েছে, এবং তাদেরই পরিকল্পনায় এটা, তাদেরটার নাম হলো গ্লোবাল গ্রিন কনসেপ্ট। এবং এই কনসেপ্ট গ্লোবাল গ্রিন ডিল বা নিউ ডিল, এই ডিলটা হলো ইউরোপিয়ান ইউনিয়নের 2050 এবং 2030 সালের COP28
এটা আরেকটা আছে COP27 এ যে এলডিএফ হয়েছে, এলডিএফ অর্থাৎ লস এন্ড ড্যামেজ ফান্ড, লস এন্ড ড্যামেজ ফান্ড, এলডিএফ, এলডিএফ কনসেপ্ট COP27 এর। আরেকটা বিষয় যেটা হলো জিসিএফ, গ্রিন ক্লাইমেট ফান্ড। এখানে মনে রাখবেন এভরি ইয়ার, এখানে যে কনসেপ্টটা এভরি ইয়ার এখানে 100 বিলিয়ন ইউএসডি, 100 বিলিয়ন ইউএসডি এখানে কি করতে হবে, তহবিল সংগ্রহ করতে হবে। এবং আমরা কিন্তু এই জিসিএফ গ্রিন বেল্ট গ্রিন ক্লাইমেট ফান্ড, তার মধ্যে কিন্তু আমাদের এখানে কিন্তু আমাদের অনেক অনেক প্রশ্ন মানে অনেক মানে আমরা কিন্তু এখানে অনেক ক্ষতিপূরণ পাই, 100 বিলিয়ন ইউএসডি জিসিএফ। কিয়োটো প্রোটোকল, মন্ট্রিয়াল কাটাকানা প্রোটোকল। একটা হলো যে গত বছর যে একটা মানে COP15 হয়েছিল 2022 সালে, COP15 2022, এটা কিন্তু জীববৈচিত্র্য সংক্রান্ত। এই জীববৈচিত্র্য সংক্রান্ত কনসেপ্টটা হয়েছিল কানাডায়, কানাডার মন্ট্রিলে। এই কানাডার মন্ট্রিলে কিন্তু 2022 সালে COP15 হয়। এই COP16 যেটা জীববৈচিত্র্য সংক্রান্ত, COP28 এটা কিন্তু জলবায়ু পরিবর্তন সংক্রান্ত, আর COP16 যেটা হবে 2024 সালে হবে, এটা কিন্তু হওয়ার কথা ছিল তুরস্কে, কিন্তু এখন হবে কলম্বিয়ায়। কারণ তুরস্কে একটু ঝামেলা আছে, অর্থনৈতিক সংকট প্লাস একটু ঝামেলার কারণে এটা এখন কলম্বিয়াতে হবে। বিষয় হলো যে এই COP28, COP15, COP16 এটা পড়ে গেলে আপনাদের মধ্যে একটা বিষয় কার্বন এবং গ্রিন হাউস, এই দুইটা নিয়ে আপনাদের মধ্যে ব্যাপক প্রবলেম যে কোনটা কি। কার্বন গ্রিন হাউস এটা উদ্গীরণের শীর্ষ দেশটা চীন, কার্বন বলেন আর গ্রিন হাউস বলেন, কিন্তু আপনাদের পরীক্ষা আসবে দ্বিতীয়, সে হলো ইউএসএ। আমাদের পরীক্ষা আসবে তৃতীয়, সে কিন্তু ইন্ডিয়া, সে হলো ইন্ডিয়া। এবং চতুর্থ যদি বলি সেটা ইউরোপিয়ান ইউনিয়ন। এখন বিষয় হলো যে এর সবগুলোই ক্রম কার্বন গ্রিন হাউস একই, কিন্তু আপনাদের প্রবলেম হলো মাথা পিছু কার্বন। এই মাথা পিছু কার্বনে এটা কিন্তু দেশটা হলো কাতার, গ্রিন হাউস সেটাও কিন্তু আরেকটা রিপোর্টে কাতার, দুইটাই কিন্তু কাতার মাথা পিছু গ্রিন হাউসে। কোনো জায়গায় পালাও না কি যেন একটা আছে, কিন্তু বিষয় হলো প্রশ্নে যদি এই কাতারও না থাকে তাহলে কিন্তু গ্রিন হাউসের ক্ষেত্রে ইউএসএ দাগাতে পারবেন, গ্রিন হাউস ইউএসএ দাগানো যাবে। আর কার্বনের ক্ষেত্রে কাতার থাকবে, কাতার না থাকলে কুয়েত দাগাতে পারবেন। কাতারই এখানে উত্তর, যদি অন্য একটা সোর্সে আছে কুয়েত। সেজন্য বললাম এটা নিয়ে পেনিক হবেন না, যদি অপশনে না মিলে, অপশন নিয়ে খেলতে না পারেন তাহলে স্কিপ করবেন। কিছু প্রশ্ন আমি বলবো যে ছেড়ে দেওয়ার জন্য, এটা আমি শেষের দিকে বলবো। পরিবেশ ইস্যু কূটনীতির মধ্যে আমি এখানে আর কোনো কনসেপ্ট যদি বলেন যে এখান থেকে আসলে আর কি, সবার ক্ষেত্রেই এখানে তিনটা বিষয় না পড়ে পরীক্ষা হলে যাওয়া বোকামি। একটা হলো UNFCCC রিও কনফারেন্স, আর একটা হলো রিও কনফারেন্স, এখান থেকে না পড়ে পরীক্ষা হলে যাওয়াটা বোকামি 1992। আরেকটা আছে জোহানেসবার্গ সামিট, মনে রাখবেন জোহানেসবার্গ সামিট হলো জোহানেসবার্গ সামিট 2002 এর মূল উদ্দেশ্য হলো টেকসই উন্নয়ন। আপনি মনে রাখবেন যদি পরিবেশ সংক্রান্ত কোনো ইস্যুতে প্রশ্নের উত্তর না পারেন, টেকসই উন্নয়ন অপশনে থাকলে মনে করবেন এটাই উত্তর, টেকসই উন্নয়নটা ক্লিক করে দিবেন। যদি না পারেন, ধরেন আপনি বুঝেন নাই জোহানেসবার্গ 2002 এটা বুঝেন না কি বিষয় টেকসই উন্নয়ন, আমি বললাম রিও +20 সম্মেলন 2022 সালে হয়, 12 সালে হয়, কি বিষয় এটা, অবশ্যই টেকসই উন্নয়ন বিষয়। না পারলে প্রশ্নের উত্তর টেকসই উন্নয়ন তাকাবেন, আমি চ্যালেঞ্জ উত্তর হবে ইনশাআল্লাহ। আরেকটা বিষয় হলো আইপিসিসি। এই আইপিসিসি কিন্তু দুটি সংস্থার একটা কমন একটা নেটওয়ার্ক, দুটি সংস্থার নেটওয়ার্ক হলো আইপিসিসি, একটা হলো ইউনেপ আর একটা হলো WMO। এই দুটি সংস্থা হলো মানে নেটওয়ার্ক হলো আইপিসিসি। তার মানে ইউনেপ এবং WMO এটা না পড়ে পরীক্ষা হলে যাবেন না। আর একটা জিসিএফ যেটা বলছিলাম, জিসিএফ এর সদর দপ্তরটা কেন জানি মনে হয় গুরুত্বপূর্ণ। সদর দপ্তর গুরুত্বপূর্ণ বলে আমি কয়েকটা বলে দিই, কারণ সদর দপ্তর কিন্তু পরীক্ষায় থাকে, কিন্তু সদর দপ্তর পরীক্ষায় থাকে। সেখানে সদর দপ্তর সম্পর্কে আমি কয়েকটা বলি, কারণ পরিবেশ সংক্রান্ত সদর দপ্তরগুলো গুরুত্বপূর্ণ। সদর দপ্তর যেমন আছে WWF এবং হলো IUCN। IUCN কিন্তু দুইবার পরীক্ষা আসছে। এই দুটির সদর দপ্তর কিন্তু গ্ল্যান্ড, সুইজারল্যান্ড দুই সংস্থার কার্যালয়। জিসিএফ এটা কিন্তু ইনচিয়ান, দক্ষিণ কোরিয়া। জিসিএফ ইনচিয়ান, দক্ষিণ কোরিয়া। তারপর হলো গ্লোবাল সেন্টার অন অ্যাডাপ্টেশন, যেটাকে বলা হয় GCA,
এর সদর দপ্তর কিন্তু রটারডাম, নেদারল্যান্ডস। রটারডাম, নেদারল্যান্ডস। কিন্তু খুবই মজার বিষয় হলো এই জিসিএম এ, মানে জিসিএ যেটা গ্লোবাল সেন্টার অ্যাডাপ্টেশন, এর এশীয় অঞ্চলের দ্বিতীয় কার্যালয়, এশীয় দ্বিতীয় কার্যালয় ঢাকা। এশীয় অঞ্চলের দ্বিতীয় কার্যালয় হলো ঢাকায়, গ্লোবাল সেন্টার অন অ্যাডাপ্টেশন। রটারডাম, নেদারল্যান্ডস, এটা হলো রটারডাম, নেদারল্যান্ডস, এটা হলো কার্যালয়। আর এশীয় অঞ্চলের দ্বিতীয় কার্যালয় ঢাকা, আর প্রথম কার্যালয় ছিল বেইজিং। প্রথমটা আছে এখনো। এই তিনটি কার্যালয়, আর আইপিসিসির কার্যালয় আগে ছিল না, এখন জেনেভা। আইপিসিসির কার্যালয় এখন জেনেভা, আগে ছিল না। ডাব্লিউএমও জেনেভা, ডাব্লিউএমও জেনেভা। আর ইউনেপ হলো নাইরোবি, ইউনেপ নাইরোবি কেনিয়া, ইউনেপ নাইরোবি কেনিয়া। তাহলে পরিবেশ ইস্যু প্রকৃতির মধ্যে আমি যতটুকু দেখলাম, এর বাইরে তেমন কিছু গুরুত্বপূর্ণ আমি দেখি না। বদ্বীপ পরিকল্পনা আছে, কিন্তু বদ্বীপ পরিকল্পনা এটা আমাদের বাংলাদেশ ইস্যুর মধ্যে পড়বে। বদ্বীপ পরিকল্পনা যেটা 2100 প্ল্যান, দুইবার পরীক্ষা আসছে, আবারও আসবে ইনশাআল্লাহ। এবারে আসি নাম্বার 6, জাতিসংঘ, ইউনাইটেড নেশনস। ইউনাইটেড নেশনস থেকে আসলে অনেক কিছুই গুরুত্ব আছে, এবং ইউনাইটেড নেশনস থেকে যেটা সবচেয়ে মাস্ট, এস্টাবলিশড ইম্পর্টেন্ট কোনটার একজন প্রশ্ন করছেন। এস্টাবলিশড আসলে খুব কম সংস্থারই গুরুত্ব থাকে, এটা বলা যায় না কখন কোনটা আসে। তবে পরিবেশ বিষয়ক সংস্থার মধ্যে ডাব্লিউএম 1950, আইইউসিএন 1948, ডাব্লিউডব্লিউএফ 1961, আর আইপিসিসি 1988, আর হলো আসলে দেখি না সংস্থা আসার মতো, জিসিএফ 2011, জিসিএফ, এই কয়েকটা ইউএনএফসিসিসি মানে ট্রিপল সি, কনফারেন্স মানে কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ, ইউএনএফসিসিসি, এটা হলো 1992। এবার আসলে জাতিসংঘভুক্ত, জাতিসংঘের মধ্যে আসলে কি আছে। জাতিসংঘের মধ্যে আপনারা যারা বেসিক রিসেন্ট ভিউ পড়ছেন, এখানে একটা বিষয় কিন্তু দেয়া আছে। বিষয়টা হলো যে সংস্থার একটা বক্স আছে, মনে হয় আছে, আমি তো দিছিলাম। সংস্থার একটা বক্স আছে, দেখেন 51 পেজ, এটা গুরুত্বপূর্ণ। 51 পেজ একটা বক্স আছে, 51 পেজ, রিসেন্ট ভিউ 51 পেজ। জাতিসংঘের মধ্যে যেটা আছে, রিসেন্ট ভিউ একেবারে স্কিপ করা যাবে না, তবে এর মধ্যে আমি ইম্পর্টেন্ট কয়েকটা বলে দিই। নাম্বার 1 হলো প্রধানমন্ত্রী জাতিসংঘে ভাষণ দিয়েছেন কিন্তু 20 বার, 20 বার, 19 বার কিন্তু দিয়েছেন তিনি ওখানে স্ট্যান্ডে দাঁড়িয়ে, একবার দিয়েছেন তিনি ভার্চুয়ালি, কিন্তু এটা নিউজ হয়নি। নিউজে প্রধানমন্ত্রী বলছেন যে 19 বার এসেছি, আবার আসবে ইনশাআল্লাহ। এবং পৃথিবীর সবচেয়ে বেশি যে সরকার প্রধান বা রাষ্ট্রপ্রধান বক্তব্য দিয়েছেন, ভাষণ দিয়েছেন জাতিসংঘে, এবং এই ভাষণটা দিয়েছে কিন্তু শেখ হাসিনা 19 বার ওখানে গিয়ে। মনে রাখবেন প্রশ্নের ভাষা কেমন হয় তা আমরা জানি না, জেনে রাখবো যে ওখানে উপস্থিত ছিলেন 19 বার, একবার তিনি দিয়েছেন ভার্চুয়ালি সব 20 বার, আর সর্বোচ্চ 19 বার। উনি যদি 18 বার হইতেন তাও সর্বোচ্চ হইতো, কারণ উনি সর্বোচ্চ। এর দ্বিতীয় সর্বোচ্চ হলেন মাহাদির মোহাম্মদ, তিনি হলেন সর্বোচ্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি সবচেয়ে বেশিবার ভাষণ দিয়েছেন, এবং উনি প্রথম ভাষণ দিয়েছেন এর জিজ্ঞেস করতে পারে 1996 সালে তিনি প্রথম জাতিসংঘে ভাষণ দেন। 1996 সালে প্রথম জাতিসংঘে ভাষণ দেন। 1996 সালে 19তম বার দিয়েছেন ওখানে দাঁড়িয়ে ম্যানহাটনে অবস্থিত হেমার্শাল ভবনের যেই জায়গায় অধিবেশন বসে তাকে বলা হয় ফ্লাশিং মিরস। এই ফ্লাশিং মিরসে তিনি ঢুকেছেন মোট 19 বার। ফ্লাশিং মিরসে তিনি বক্তব্য দিয়েছেন 19 বার। অর্থাৎ জাতিসংঘের সভাস্থলের নাম ফ্লাশিং মিরস, জাতিসংঘ ভবনের নাম হলো দ্য মার্শাল ভবন। জাতিসংঘ ভবনটি অবস্থিত নিউ ইয়র্কের ম্যানহাটনে।
ম্যানহাটন নিউ ইয়র্ক জাতিসংঘ কার্যালয়। আর জাতিসংঘ থেকে আমি 4টা বিষয় আমি মনে করি ইম্পর্টেন্ট, আমার কাছে মনে হয় যেন চারটা বিষয় ইম্পর্টেন্ট, 4-5টা বিষয় জাতিসংঘ থেকে গুরুত্বপূর্ণ। যদি বলা হয় যে কি ভাই, 1 নম্বরে হলো শেখ হাসিনার বক্তব্য, শেখ হাসিনা স্পিচ। আরেকটা যেটা গুরুত্বপূর্ণ সেটা হলো বঙ্গবন্ধুর রেজুলেশন পাস, বঙ্গবন্ধুর যে বক্তব্যের বা পররাষ্ট্রনীতি ফরেন পলিসি, এই ফরেন পলিসি রেজুলেশন পাস হয় জাতিসংঘে। বঙ্গবন্ধু একটা ভাষণ দিয়েছিলেন যে সকলের সাথে বন্ধুত্ব, কারোর সাথে শত্রুতা নয়, ফ্রেন্ডস টু অল ম্যালিস টুয়ার্ডস নান, অর্থাৎ সকলের সাথে বন্ধুত্ব, কারোর সাথে শত্রুতা নয়। এই বক্তব্যটা কিন্তু 2023 সালের রেজুলেশন হিসেবে পাস হয়েছে। এটা আমরা নবম অধ্যায়ে আছে, বাংলাদেশ বিষয়গুলি নবম অধ্যায়ে থাকতে পারে অথবা জাতিসংঘ অধ্যায়ের মধ্যে থাকতে পারে। জাতিসংঘের মধ্যে আরেকটা বিষয় হলো বঙ্গবন্ধু বেঞ্চ আছে, বঙ্গবন্ধু বেঞ্চ, সেটা হলো যে দেখ হেমার্শল ভবনের সামনে, দেখ হেমার্শল বলবো আমরা, কিন্তু লিখবো জোল্ট, হেমার্শল ভবনের সামনে। আরেকটা বিষয় হলো বঙ্গবন্ধু এখান থেকে হলো বিভিন্ন সংস্থা, বিশেষ করে 3টা নির্বাহী বোর্ডের সভাপতি, একটা হলো ইউএনওপিএস, যেটা দাপ্তরিক একটি সংস্থা, দপ্তর ভিত্তিক। মনে রাখবেন জাতিসংঘের নির্বাহী সংস্থা, এক্সিকিউটিভ বডি, আগে ছিল সাধারণ পরিষদ, এখন কিন্তু এটা হলো সেক্রেটারিয়েট, ইউএন সেক্রেটারিয়েট। এটা কারণ 2019 সালে একটা আর্থিক সংকট হয়েছিল, 20 সালে যখন আর্থিক সংকট হয়, এমনকি জাতিসংঘের ভবন পর্যন্ত বন্ধ রাখতে হয়েছিল, মানে ইলেকট্রিক বিল দেওয়া যাচ্ছে না 19 বা 20 সালে। তখন এই যে উনি এই ভবনটাকে নির্বাহীর মধ্যে নিয়ে আসেন। এবং মনে রাখবেন জাতিসংঘের নির্বাহী পরিষদ যদি বলে তাহলে কিন্তু এক্সিকিউটিভ বডি, এটা হবে অবশ্যই ইউএন সেক্রেটারিয়েট, ইউএন সচিবালয়। আরেকটা বিষয় হলো যে 3টি সংস্থা কিন্তু বাংলাদেশ সভাপতি ইউএনওপিএস, এটা কিন্তু জাতিসংঘের যে প্রক্রুটমেন্ট সার্ভিস এটা, এরপর হলো ইউএনএফপিএ, আর হলো ইউএনডিপি। এই 3টি সংস্থার নির্বাহী সভাপতি হলো শেখ হাসিনা, মানে বাংলাদেশ। জাতিসংঘের যে বাংলাদেশের প্রতিনিধি আব্দুল মুহিত, তিনি কিন্তু হলেন এটার মানে সভাপতি। জাতিসংঘ থেকে এই 4টা বিষয় গুরুত্বপূর্ণ। আরেকটা বিষয় হলো শান্তিরক্ষী প্রেরণে আমরা কিন্তু দ্বিতীয়, শান্তিরক্ষী প্রেরণে বাংলাদেশ কিন্তু সেকেন্ড, আগে প্রথম ছিলাম, এখন সেকেন্ড। শান্তিরক্ষী প্রেরণে বাংলাদেশ হলো মানে সেকেন্ড। জাতিসংঘ কোন প্রস্তাবনার মাধ্যমে প্রতিষ্ঠিত হয়, এটা কেমন কথা? মানে প্রস্তাবনা মানে কি? লন্ডন ঘোষণা, আটলান্টিক সনদ, এগুলা? অত অপশন দেখতে হবে যে কোন ধাঁচে অপশন দিয়েছে, সেই ধাঁচে হতে হবে। জাতিসংঘ থেকে এই কয়েকটা বিষয়ের মধ্যে ভাই সবচেয়ে বেশি যে ইম্পর্টেন্ট, এটা মাস্ট, এসডিজি ছাড়া কোশ্চেন কেমনে হয়? এসডিজি কিন্তু মাস্ট লাগবে। এসডিজি, সাস্টেইন ডেভেলপমেন্ট গোলস, এই এসডিজি গ্লোব একটা পিরামিড, একটা এসডিজি গ্লোবটা হলো মানে 5P গ্লোব, 5P দেখবেন এরকম করে এসডিজি 5টা গ্লোব দেয়। এই একটার মধ্যে লেখা আছে পিস, একটার মধ্যে লেখা আছে পিপল, একটার মধ্যে লেখা আছে প্ল্যানেটস, একটার মধ্যে লেখা আছে প্রসপারিটি, আরেকটার মধ্যে লেখা আছে পার্টনারশিপ। এই যে 5P এসডিজি গ্লোব, আর এসডিজি কে কিন্তু বলা হয় গ্লোবাল গোলস বলা হয় এসডিজি কে। আর এসডিজির মনে রাখবেন এখানে পিরামিড, যেটা পিরামিড হলো এরকমের, এখানে দেখবেন 10টা, প্রথমে দেখবেন 10টা ঘর, এই 10টা ঘর হলো পিপল, মানে জনগণ সংক্রান্ত 1 থেকে 10। এরপরে দেখবেন উপরে দেখবেন 5টা, এই 5টা হলো 11 থেকে 15, এদেরকে বলা হয় ইকোলজিক্যাল, অর্থাৎ পরিবেশ সংক্রান্ত দফা হলো 5টি। এর উপরে হলো 2টা, 16 এবং 17, এই দুটোকে বলা হয় স্পিরিচুয়াল বা আদর্শিক। তার মানে জনগণের জন্য বা জনকল্যাণ সংক্রান্ত এসডিজির লক্ষ্যমাত্রা 10টি, পরিবেশ সংক্রান্ত লক্ষ্যমাত্রা 5টি, আর মিউচুয়াল মানে স্পিরিচুয়াল বা আদর্শিক এটা হলো 2টি, নাম্বার 16 এবং 17।
না, এখন বর্তমানে চতুর্থ শান্তিরক্ষী প্রেরণাটা হতে পারে, কিন্তু আপনার গত যে 29 নভেম্বর ওখান থেকে এটা তাহলে এখান থেকে হলো দ্বিতীয়, এবং এরপরে আসলে পরীক্ষা এমন আসবে না। চতুর্থ যেটা হয়েছে এটা কিন্তু এখন আসবে না, দ্বিতীয় যেটা হয়েছে ওটাই আসবে। চতুর্থ এই যে রিসেন্ট রিসেন্ট চতুর্থ, তাও একটা দুটো মিশন চালু হলে আবার বাংলাদেশ সেকেন্ডে বা ফার্স্টে চলে আসবে। শীর্ষে কিন্তু নেপাল, জাতিসংঘ শান্তিরক্ষী মিশনের শীর্ষ দেশ কিন্তু নেপাল। আর জাতিসংঘের মনে রাখবেন সাধারণ পরিষদে বক্তব্য প্রথম দেয় ব্রাজিল। আর জাতিসংঘের কিছু এক্সেপশনাল কেস হলো প্রথম বক্তব্য দেয় হলো ব্রাজিল। আর জাতিসংঘের যেটা আছে, বাংলাদেশ কিন্তু জাতিসংঘে যে চাঁদা দেয় 10,000 ভাগের 1 ভাগ, 0.01%, 2026 সালে এলডিসি মুক্ত হয়ে গেলে আমাদের 29 সাল থেকে আমাদেরকে দিতে হবে কিন্তু 0.1%, অর্থাৎ 1,000 ভাগের 1 ভাগ দিতে হবে। এসডিজি স্কোরিং করে এসডিএসএন, আর এটা নিয়ন্ত্রণ করে ইউএনডিপি, মানে সাস্টেনেবল ডেভেলপমেন্ট সলিউশন নেটওয়ার্ক। এটা হলো তার সূচকটা কমপ্লিট করে। এই প্রতিষ্ঠানটাকে আবার যে অর্গানাইজেশন দেখভাল করে তার নাম ইউএনডিপি। স্কোর কিপার হলো ইউএনডিপি, আর স্কোরটা নির্ধারণ করে যে ইনস্টিটিউট, তার নাম হলো সাস্টেনেবল ডেভেলপমেন্ট সলিউশন নেটওয়ার্ক। আর এসডিজি অর্জনে কিন্তু আমরা এখন 101তম, আর আগে ছিলাম 104, এখন কিন্তু 101তম। জাতিসংঘের মধ্যে এসডিজি মাস করবেন। আর এলডিসি যে কনসেপ্টটা আছে, এলডিসিস কনসেপ্ট হলো মনে রাখবেন লিস্ট ডেভেলপড কান্ট্রিজ, এটা 1971 এ হয়। এর সদস্য কিন্তু এখন 45টা, আগে ছিল 46টা। সর্বশেষ বের হয়ে গেছে ভুটান। আমরাও চূড়ান্তভাবে মুক্ত হব 2026 সালে। আর এলডিসি এটা দেখভাল করা হলো ইকোসক, জাতিসংঘের ইকোসক, তারা এলডিসি দেখভাল করে থাকে। অন্য সংস্থা আদার অর্গানস, আপনি দেখেন আদার অর্গানসের মধ্যে যেটা এবছর সবার আগে পড়বেন সম্মেলন, বেশ কয়েকটা সম্মেলন গুরুত্বপূর্ণ, বিশেষ করে ব্রিক্স সামিট, G20 সামিট, G7 সামিট, তারপর হলো কমনওয়েলথ সামিট। এই কয়েকটা সামিট, বিশেষ করে প্রথম 3টা ভেরি ইম্পর্টেন্ট।